কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার তুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। বন্ধুরা, আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রতি বছরের মতো এবারও আমরা কলকাতা শহর থেকে অনেক দূরে চলে এসেছি রাজবাড়ির পুজো, জমিদার বাড়ির পুজো এবং বনেদি বাড়ির পুজো দেখতে। কলকাতা শহরের থিম পুজো বা প্রতিযোগিতা থেকে এই পুজোগুলো একেবারে অন্যরকম, ভিন্ন স্বাদের। আমরা কোথায় কোথায় যাব, কি কি পুজো দেখব, আপনারা এই ভিডিওতে পুরোটাই দেখতে পাবেন। তাই সঙ্গে থাকুন, পুরোটা দেখুন। আর আমরা এবার যার সঙ্গে এই পুজো পরিক্রমা করতে বেরিয়েছি তারা হলো বঙ্গ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি ওদের কন্ট্যাক্ট নম্বর ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমরা এবার ব্লগটা শুরু করি। এবার পুজোর সপ্তমীর দিন সকালে আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম গ্রাম বাংলার এই প্রাচীন পুজোগুলো দেখতে বলে। এর আগে আমরা পশ্চিমবঙ্গের অনেকগুলো রাজবাড়ির পুজো, বনেদি বাড়ির পুজো দেখেছি। এবার আমরা হুগলির ডিস্ট্রিক্টে যাব কিছু রাজবাড়ি এবং জমিদার বাড়ির পুজো দেখতে। এই প্ল্যানটা করেছিল বঙ্গ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। বলতে কোনো দ্বিধা নেই, আমাদের সকলেরই ওদের এই ট্যুর প্রোগ্রামটা বেশ পছন্দ হয়েছিল। এই পুজোগুলোর মধ্যে বড্ড আন্তরিকতা আর প্রাণের ছোঁয়া থাকে। ভোর 6:30টায় আমি এবং আমার পরিবারের প্রিয়জনেরা বাগুইহাটি থেকে গ্রুপের সঙ্গে জয়েন করলাম। আমাদের প্রথম গন্তব্য শ্রীরামপুর। ভোরবেলায় রাস্তা একদম ফাঁকা। বাসে ওঠার পরই ট্যুরের পক্ষ থেকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। বেশ অনেক কিছু রয়েছে তাতে। খেতে খেতে আমরা অনেকটা রাস্তা চলে এলাম। এইসব রাস্তা এত সরু থাকে যে বেলা বাড়লে প্রচণ্ড যানজট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যেতে যেতে অনেক জায়গায় দেখলাম কলাবউকে মানুষজন গঙ্গায় স্নান করাতে নিয়ে যাচ্ছেন। আমরা আজ প্রথমে যাব শ্রীরামপুরের দে বাড়িতে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী শহর হলো এই শ্রীরামপুর। একসময় এখানে ডেনিসদের বসবাস ছিল। এই শহর জুড়ে অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শ্রীরামপুরে বিভিন্ন বনেদি বাড়িতে আজও পুরোনো আমলের ধাঁচে এই দুর্গাপুজো হয়। এই বনেদি বাড়িগুলোর মধ্যে একটি হলো শ্রীরামপুরের দে বাড়ি। দে বাড়িতে প্রতি বছরই দুর্গাপুজো হয়। 1212 বঙ্গাব্দে নগেন্দ্রনাথ দে এবং পুলিন বিহারী দে এই পুজোটি শুরু করেছিলেন। শোনা যায় মা দুর্গা নগেন্দ্রনাথ দেকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এই পুজো করার জন্য, আর তারপরে এই পুজো শুরু হয়। কলকাতা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে করন্থীয় স্তম্ভ বিশিষ্ট এই বাড়িতে পুজোর সূক্ষ্ম ডাকের সাজ, রূপোর অলংকার এবং অপূর্ব আলপনা এই পুজোর বিশেষত্ব। দে বাড়ির এই দুর্গাপুজো এবার 286 বছরে পদার্পণ করল। 5 স্তম্ভযুক্ত খিলান এবং একটি বিশাল উঠোন সহ এই বাড়িটির স্থাপত্য জাঁকজমকপূর্ণ। বিশাল ঠাকুর দালানে এখানে প্রতিমা তৈরি করা হয়। দে পরিবারের গৃহদেবতা শ্রীধর জিউ হওয়ায় বৈষ্ণব রীতি মেনেই এখানে পুজো অনুষ্ঠিত হয়। এখানে তাই কোনো বলিদান হয় না। এই পুজোর একটি অনন্য বৈশিষ্ট্য হলো এখানে দেবীকে যা কিছু নিবেদন করা হয় তার সবটাই কিন্তু ঘরে প্রস্তুত করা হয়। কোনো খাবার বাইরে থেকে আনা হয় না। আমাদের সঙ্গে এখানে পরিচয় হলো দে বাড়ির 9th জেনারেশন প্রবীর কুমার দে মহাশয়ের সঙ্গে। ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা হলো। ওনার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পেলাম। আমরা যা রেকর্ড অনুযায়ী পাচ্ছি, রামচন্দ্র দে বলে একজন ছিলেন, উনি বের করেছেন। আমি তার 9th জেনারেশন ইয়েতে আমি পড়ছি। কারণ আমরা সেই প্রথা অনুযায়ী আমরা করে যাচ্ছি,
যতটা সম্ভব করা সম্ভব সেইভাবে। আমাদের কোনো মানে দেবত্বর কোনো সম্পত্তি কিছু নেই, আমাদের ট্রাস্ট নিজেরাই বাড়ির সব ফ্যামিলি একটা টাকা বের করে সেই মতন ট্রাস্টি থেকে খরচাটা করা হয়। আগে ছিল কি পাল্লা ছিল, যার যার পাল্লাতে তাকেই পুরো খরচা করতে হতো, কিন্তু সেটা তো দিন দিন যা হচ্ছে সম্ভব নয়, যে কারণের জন্য এখন ওই সিস্টেম করা হয়েছে। আর বিজয়া দশমীর দিন আমাদের সব একসাথে বিজয়ার পরে এখানে সারা বাড়ির লোক রাত্রিরের প্রীতিভোজের ব্যাপার আছে। অষ্টমীর দিন তো সন্ধি পুজো তো আছে, বলি আমাদের হয় না, আপনার ধুনো পোড়ানো, কুমারী পুজো, এগুলো যেরকম সাধারণ ডে আছে এইগুলো সমস্ত হয়। আর যতটা পাচ্ছি আমরা পুরনো প্রথা অনুযায়ী চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত, দেখা যাচ্ছে কতদিন চালাতে পারি। দেবাড়ির এই ঐতিহ্যবাহী পুজো দেখার পরে আমরা চলে এলাম শ্রীরামপুরের গোস্বামী বাড়িতে। রাজবাড়িতে ঢুকেই মনটা ভরে গেল। প্রবেশদ্বার থেকে পুজো মণ্ডপ পর্যন্ত অপূর্ব সুন্দর করে সাজানো। (1595) সালের রামগোবিন্দ গোস্বামী শ্রীরামপুরের গোস্বামী বাড়ির এই পারিবারিক দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকেই বংশ পরম্পরায় হয়ে আসছে এই পুজো। হুগলি জেলার প্রাচীনতম কয়েকটি পুজোর মধ্যে অন্যতম শ্রীরামপুরের এই গোস্বামী বাড়ির পুজো। হুগলি জেলার শেওড়াফুলি অঞ্চলের জমিদার শ্রী মনোহর রায় নিজের জমিদারি থেকে এক বিশালায়তন জমি এদের দান করেছিলেন। বংশানুক্রমে শ্রী রামগোবিন্দ গোস্বামীর পৌত্র শ্রী হরিনারায়ণ গোস্বামী শ্রীরামপুর অঞ্চলে প্রাপ্ত জমিটির ওপরে এক সুবিশাল অট্টালিকা স্থাপন করেন, যা বর্তমানে গোস্বামী বাড়ি নামে পরিচিত। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দীক্ষিত হওয়ার কারণে এই গোস্বামী পরিবারের দুর্গাপুজো হয় বৈষ্ণব মতে। গোস্বামী বাড়ির ঠাকুর দালানের রথের দিনই কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় মায়ের মূর্তি গড়ার কাজ। গোস্বামী বাড়ির এই নাট মন্দিরটি 24টি করিন্থীয় স্তম্ভ দিয়ে সজ্জিত, যার উচ্চতা 32 ফুট এবং চওড়া 5 ফুট। নেপাল থেকে আনা শাল কাঠ দিয়ে ছাদ তৈরি করা হয়েছিল। এখানে শুনলাম মহালয়াতেই এক প্রকার পুজো শুরু হয়ে যায়। বাইরে থেকে আত্মীয় স্বজনরা এখানে চলে আসেন। ষষ্ঠীতে হয় দেবীর বোধন, সপ্তমীতে কলাবউ স্নান। গোস্বামী রাজবাড়িতে এসে এই বাড়ির ছোট কন্যার সঙ্গে আমাদের পরিচয় হলো। পুজো সম্পর্কে উনি আমাদের অনেক কিছু জানালেন। মন্দিরের ওপরে জনসাধারণের প্রবেশ নিষেধ, তবে আমার বিশেষ অনুরোধে উনি মায়ের কিছু ছবি এবং ভিডিও আমাকে তুলে এনে দিলেন। স্পেশালিটি বলতে যেমন আজকে যেটা হলো নবপত্রিকা স্নান আমাদের রাধা মাধবের সামনে হয়, সকালেই হয়েছে, আমাদের গঙ্গায় যায় না। অন্যদিন ধরুন আমাদের যে 108 প্রদীপ, 108 প্রদীপটা হচ্ছে আমাদের চালি প্রদীপ, মানে দুথাক চালচিত্রের মতো দেখতে। প্রতিদিন এলোকুমারী পুজো হয়, এখন বন্ধ হয়ে গেছে, আগে হতো। প্রতিদিন এলোকুমারী পুজো হয়, মানে আলাদা আলাদা কুমারীর দালান আছে, যে কুমারী বয়স্কা আসতো তার কুমারী পুজো হয়। মেন কুমারী পুজো হয় আমাদের নবমীর দিন, আর দশমীর দিন মা চতুর্দোলায় যান কাঁধে করে। আমাদের নিজস্ব ঘাট আছে, সেই ঘাটে মায়ের বিসর্জন হয়। প্রথম আমাদের বিসর্জন হয়, তারপর সারা শ্রীরামপুর বিসর্জন হয়। গোস্বামীদের এই বিশাল রাজবাড়িতে 2012 সালে ভূতের ভবিষ্যৎ সিনেমাটির শুটিং করা হয়েছিল।
শ্রীরামপুর রাজবাড়িতে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। অনেক ছবি তোলা হলো, ভিডিও করা হলো। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম শেওড়াফুলি রাজবাড়িতে। নেই কোনো মৃন্ময়ী মূর্তি, না আছে কোনো আড়ম্বর, আছে শুধুই আভিজাত্য। এভাবেই চলে আসছে শেওড়াফুলি রাজবাড়ির মাতৃ আরাধনা। রাজত্ব না থাকলেও নিষ্ঠার সঙ্গে এখানে পুজো করে আসছেন এই রাজ পরিবারের সদস্যরা। কথিত আছে বর্ধমানের পাটুলির রাজা মনোহর রায় মা সর্বমঙ্গলার স্বপ্নাদেশ পান। দেবী স্বপ্নে তাকে বলেন পুষ্করিণী খনন করে তাকে তুলে নিয়ে আসতে। সেই মতো তিনি পরের দিন সকালে দুর্গারূপী মাকে বাড়িতে নিয়ে আসেন। 1734 সালে শেওড়াফুলি রাজবাড়ির মন্দিরে উনি দেবীকে স্থাপন করেন। মা এখানে দেবী কাত্যায়নী রূপে পূজিত হন। এখানে রয়েছে অষ্টধাতুর এক অপূর্ব সুন্দর মাতৃমূর্তি। সেই থেকে বাংলার প্রাচীন মহিষাসুর মর্দিনী রূপে মায়ের এখানে পুজো হয়ে আসছে। শেওড়াফুলি রাজপরিবার এবং রাজবাড়ির সর্বমঙ্গলা পুজোকে মুঘল সম্রাটেরাও সম্মান করতেন। শেওড়াফুলি রাজবাড়িতে এসে রাজপরিবারে এই দুই কন্যার সঙ্গে আমাদের আলাপ হয়েছিল। শেওড়াফুলি রাজবাড়ির পুজো দেখে আমরা হুগলি জেলা থেকে নদিয়া জেলায় চলে গিয়েছিলাম। সেখানে রাজবাড়ির পুজো দেখার সঙ্গে উপরি পাওনা হিসেবে ছিল দুর্দান্ত ভুরিভোজ। তবে এই হুগলি জেলা থেকে নদিয়া জেলায় যেতে আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী পর্বে এই সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আর আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।